ওয়েলকাম ব্যাক টু ইউর ওন ইউটিউব চ্যানেল একাগ্রতা ক্লাসেস। তোমরা যারা সেমিস্টার 4-এর স্টুডেন্ট আছো আন্ডার ক্যালকাটা ইউনিভার্সিটি এবং জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন সাবজেক্টে অনার্স করছো, তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমাদের অনার্স পেপার একটি ডিএসসিসি 5, যেটার এক্সাম অলরেডি হয়ে গিয়েছে, সেটার এক্সাম অনেকেরই ভালো হয়েছে, আমাকে পার্সোনালি জানিয়েছো। নেক্সট তোমাদের যে পেপারটার এক্সাম আছে সেটা হচ্ছে ডিএসসিসি 6 পেপার। তো সেটারই আমি লাস্ট মিনিট সাজেশনস কিছু তোমাদের দেবো, কিভাবে তোমরা পড়বে, কোথা থেকে নোটসগুলো কালেক্ট করবে, কোয়েশ্চেন্স বলো, উত্তর বলো, এবং শর্ট কোয়েশ্চেন্স কোথা থেকে করবে, আমি সেগুলো সমস্ত এই ভিডিওটিতেই বলে দেব। তো এই ভিডিওটি অ্যাকচুয়ালি আমি কিছুক্ষণ আগে করেও ছিলাম, করে যখন আমি জাস্ট আপলোড করতে যাব তখনই দেখলাম যে সাউন্ডে কিছু প্রবলেম হচ্ছিল, তাই দ্বিতীয়বার আবার রেকর্ড করা হচ্ছে। তো কোনো ব্যাপার নয়। দেখো, তোমরা যারা শর্ট কোশ্চেন্স চাইছো অর্থাৎ 2 মার্কসের যেগুলো, সেগুলো আমি অলরেডি বেশ কয়েকদিন আগেই দিয়ে দিয়েছি। সেগুলো তোমরা উপরে দেখো একটা আই বাটন দেখা যাচ্ছে, সেখানে তোমরা ক্লিক করলে পেয়ে যাবে। তো মেন যেগুলো এবারে 15 মার্কসের তোমাদের আছে সেগুলো দেখো কি কি আছে, অলরেডি মার্ক করা আছে। দেখো, সব থেকে গুরুত্বপূর্ণ তোমাদের যেটা পড়তে হবে, তোমাদের এই সাবজেক্টে যেটা আউটলাইন ছিল সেটা হচ্ছে মিডিয়া ম্যানেজমেন্ট অ্যান্ড প্রেস ল। তো এতে তোমরা যেখান থেকেই পড়ে থাকো বা যে বই কিনে থাকো, সেই বই প্রথমেই যেটা পড়েছো বিভিন্ন এই মিডিয়া সম্পর্কে, বিভিন্ন মালিকানা সম্পর্কে পড়েছো, অর্থাৎ ডিফারেন্ট টাইপ অফ ওনারশিপ কি কি হতে পারে। ওনারশিপের মধ্যে তোমরা পড়েছো যেমন ব্যক্তি মালিকানা, গোষ্ঠী মালিকানা, ক্রস মিডিয়া মালিকানা ইত্যাদি ইত্যাদি। তো এরকম তোমরা পড়েছো। এগুলোর মধ্যে থেকে সব থেকে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে তোমাদের ক্রস মিডিয়া মালিকানা। তো সেটাতেই প্রথম প্রশ্নটা আছে। দেখো, ক্রস মিডিয়া মালিকানার পরিপ্রেক্ষিতে ভারতের গণমাধ্যম মালিকানার নতুন ধরন নিয়ে আলোচনা করো। তুমি কি মনে করো গণমাধ্যম কংগ্লোমারেশন পূর্বের গণমাধ্যম মালিকানার আঙ্গিকগুলিকে নসাৎ করেছে? এটা 2022-এ এসেছিল। তোমাদের জন্য এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেক্সট, বিজ্ঞাপন হলো সংবাদপত্রের প্রাণবায়ু, কিন্তু কতটা পরিমাণ বিজ্ঞাপন আসবে তা নির্ভর করে সংবাদপত্রের প্রচার সংখ্যার উপর। এই উক্তিটির সপক্ষে যুক্তি দাও, তোমাদের বলে দিতে পারে। আবার প্রিভিয়াস ইয়ারে যেমনটা এসেছিল এভাবেও দিতে পারে। কি এসেছিল? এই উক্তিটির সাপেক্ষে সংবাদপত্রের প্রচার ও বিজ্ঞাপন এই দপ্তরের সমন্বয়ের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। ঠিক আছে? তো এটা তোমরা এইভাবেও দেখে নেবে, আর একটা দেখে নেবে জাস্ট এই উক্তিটির সপক্ষে যুক্তি দাও। সেটা শর্ট কোশ্চেনের জন্য দেখলেও হবে। নেক্সট দেখো, প্রথম ও দ্বিতীয় প্রেস কমিশনের সুপারিশ, এটা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমাদের শর্ট কোশ্চেনে আসার সম্ভাবনা সেটা হচ্ছে হয় প্রথম প্রেস কমিশনের সুপারিশ আসবে, এবং না হলে দ্বিতীয় প্রেস কমিশনের সুপারিশ আসবে। ঠিক আছে? এবং যদি এটা 15 মার্কসে আসে তাহলে তোমাদের এই দুটোই দেবে, অর্থাৎ কোশ্চেনটা যেমন আছে অ্যাজ ইট ইজ তোমাদের দেবে যে প্রথম ও দ্বিতীয় প্রেস কমিশনের প্রধান সুপারিশগুলো আলোচনা করো। তোমাদের কি কি লিখতে হবে এর মধ্যে সব থেকে প্রথমে তোমাকে প্রথম প্রেস কমিশনগুলো হেডিং দিতে হবে। সেই হেডিংয়ে প্রথমে লিখবে যে প্রথম প্রেস কমিশন গঠিত হয়েছিল 1952 সালে। তারপর তার উদ্দেশ্য লিখবে যে এই উদ্দেশ্যে এটা গঠন করা হয়েছিল। তারপর কি করবে, তোমরা এর মূল সুপারিশগুলো লেখা শুরু করবে। তারপর কিভাবে লিখবে, তারপর তোমরা দ্বিতীয় প্রেস কমিশন বলে হেডিং দেবে, সেখানে লিখবে যে 1978 সালে প্রথম এই প্রেস কমিশন শুরু হয়, অর্থাৎ দ্বিতীয় প্রেস কমিশন। তারপর তার উদ্দেশ্য লিখে তারপর তোমরা কি লিখবে, সুপারিশগুলো। তাহলে কি হবে, কোশ্চেন্সের উত্তরটা একদম স্পেসিফিক হবে, যেটাতে তোমাদের নাম্বার কাটার কোনো সুযোগ থাকবে না। পরবর্তী দেখো, তুমি কি মনে করো তথ্য অধিকার আইন দিয়ে তথ্যের স্বাধীনতা নিশ্চিত করা যায়? সমসাময়িক ভারতের সংবাদপত্রের স্বাধীনতার বিষয়টি আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নটা তোমরা সব থেকে আগে মুখস্থ করবে, অর্থাৎ বুঝে বুঝে পড়বে। মুখস্থ মানে এই না যে শুধু ধরলে গড় গড় করে বলতে পারবে বা লিখতে পারবে কিন্তু আদতে কিছুই বুঝবে না, সেরকম করলে পড়ার দরকার নেই। দেখো, বর্তমান গণমাধ্যম ব্যবসায়ী গ্রন্থস্বত্ব বা কপিরাইট বিধি ভাঙা নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। উক্তিটির আলোকে গ্রন্থস্বত্ব বিধির ব্যবস্থাগুলি সম্পর্কে আলোচনা করো বা লেখো। তো এই প্রশ্নটা তোমরা হয়তো অনেকেই আছো যারা এই শব্দটি শোনোনি, যে গ্রন্থস্বত্ব, এই শব্দটি তোমাদের দেয়া হয়েছিল। তো অনেকে কপিরাইট শব্দটা পড়ে গিয়েছিল কিন্তু বাংলাটা দেখে যায়নি, তো তাদের ক্ষেত্রে সমস্যা হয়ে গিয়েছিল। আমি এটা এক্সট্রা করে পাশে লিখে দিয়েছি যে কপিরাইট। ঠিক আছে?
দেখে নাও। নেক্সট প্রশ্ন আছে যেটা, সংবাদপত্রের স্বাধীনতা কি? এই স্বাধীনতা কি অবাধ হতে পারে? সংবাদপত্র সংক্রান্ত আইনগুলি কি এই স্বাধীনতাকে ব্যাহত করে? যুক্তিসহ উত্তর দাও বা লেখো। মানহানি কি বা ডিফেমেশন, যেটা তোমরা শুনেছো। মানহানির ব্যতিক্রম কি? প্রতিবেদন লেখার সময় কিভাবে একজন সাংবাদিক মানহানির হাত থেকে বেঁচে থাকতে পারেন? এই প্রশ্নটাও তোমরা অবশ্যই করে করবে কিন্তু। নেক্সট দেখো, তুমি কি মনে করো আদালত অবমাননা আইনটি স্বাধীন সংবাদপত্রের কার্যধারায় বাধা সৃষ্টি করে? আইনটি ধারা এবং যথাযথ উদাহরণ উল্লেখ করে বিস্তারিত আলোচনা করো বা সংক্ষেপে আলোচনা করো। এটাও তোমাদের 2022-এর প্রশ্ন। এবার দেখো, এগুলো ছিল তোমাদের, মানে এগুলো এমন কোশ্চেন যেগুলো তোমাদের প্রায়োরিটি লিস্টে সব থেকে প্রথমে থাকবে, এই 8টা প্রশ্ন। তারপরে কিছু আমি এক্সট্রা কোশ্চেন দিয়েছি। তোমরা বলবে যে দাদা সময় তো কম, তাহলে কি এক্সট্রা কোশ্চেনগুলো করবো না? আমি মোটেও তেমনটা বলছি না, করবে, কিন্তু এগুলো একটু কম এফোর্ট দিলেও চলবে। যেমন উপযুক্ত উদাহরণ সহ ভারতের সাম্প্রদায়িক সময়ে গণমাধ্যম কেন্দ্রীভবন ব্যাখ্যা করো, মোস্ট ইম্পর্টেন্ট। তুমি কি মনে করো যে সংবাদপত্রের বিভাগগুলি দ্রুত পরিবর্তনের সম্মুখীন? সম্পাদকীয় বিভাগ কি কোনোভাবে বিজ্ঞাপন বিভাগের দ্বারা প্রভাবিত? ব্যাখ্যা করো। এটাও দেখে নেবে। জাস্ট রিড করবে 2 থেকে 3 বার বুঝে 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 করলে অত কঠিন নয়। আমাদের কোনো টার্মও নয় জিনিস। উপযুক্ত উদাহরণ সহ গণমাধ্যমের দ্বৈত অর্থনীতির ধারণাটি ব্যাখ্যা করো, অর্থাৎ ডুয়েল ইকোনমি। ক্রস মিডিয়া মালিকানার ক্ষেত্রে কিভাবে দ্বৈত অর্থনীতির ধারণাটি প্রযুক্ত হয়? তারপরের প্রশ্ন, কিভাবে ভারতীয় প্রেস কাউন্সিল নৈতিকতা নিবিষ্ট সংবাদ সুনিশ্চিত করে? ভারতে প্রেস কাউন্সিলরের ভূমিকা শক্তিশালী করতে তোমার প্রস্তাব কি? বা এটা শর্ট আকারে এলো যে ভারতের প্রেস কাউন্সিলরের ভূমিকাগুলি উল্লেখ করো বা কার্যাবলী উল্লেখ করো। নেক্সট, ডিজিটাল মিডিয়ার উন্নয়ন ও সংশ্লিষ্ট আইনি কাঠামো ব্যাখ্যা করো বা আলোচনা করো। বিশ্বায়নের পর ভারতের মিডিয়া ম্যানেজমেন্টের পরিবর্তনের ধারা বিশ্লেষণ করো। আর একটা যেটা দেখে রাখবে সেটা হচ্ছে এফডিআই নীতি কিভাবে ভারতের সংবাদপত্রে, টেলিভিশনে ও ডিজিটাল মিডিয়ার কাঠামো পরিবর্তন করেছে, সেটা আলোচনা করো। তো এক্ষেত্রে তোমাদের এফডিআই সম্পর্কে একটু গভীরভাবে পড়তে হবে। আর সর্বশেষ যে প্রশ্ন আছে এটা তোমাদের শর্ট কোশ্চেন আকারে আসার সম্ভাবনাটাই প্রবল, যে ভারতের ডিজিটাল মিডিয়ার বিকাশ এই সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো বা লেখো। এছাড়াও বেশ কয়েকটা প্রশ্ন আছে যেগুলো তোমাদের শর্ট কোশ্চেনের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, সেগুলো আমি বলে দিচ্ছি। যেমন তোমাদের আসতে পারে হচ্ছে যেটা আছে তোমাদের বিস্তারিত একটু তথ্য, জাস্ট তোমরা মানে কি বলে 50 থেকে 60 ওয়ার্ডে মনে রাখলেই হবে, যথেষ্ট। তো আশা করি সমস্ত কিছু বোঝা গিয়েছে। এবারে এই পিডিএফটা কোথায় পাবে, পিডিএফ এর উত্তরগুলো কোথায় পাবে বলে দিই। দেখো, এই পিডিএফটা এবং পিডিএফ এর উত্তর পেতে গেলে এখানে যে নাম্বার দেওয়া আছে, যে কোনো একটি নাম্বারে চেষ্টা করবে উপরের নাম্বারটাতেই মেসেজ করার। তো এই নাম্বারে মেসেজ করবে তোমরা, জাস্ট নিজের নাম এবং এই ভিডিওর লিঙ্কটা শেয়ার করে দেবে, কেননা আরও বিভিন্ন লিঙ্কের মানে স্টুডেন্টরা লিঙ্ক শেয়ার করে, বুঝতে সমস্যা হয়ে যায় কে কোনটা চাইছে। তো তোমরা কি করবে, এই উপরের নাম্বারটাই জাস্ট তোমার নাম এবং এই লিঙ্কটা পাঠিয়ে পিডিএফ বলে লিখে দেবে, তাহলেই তোমাকে পিডিএফটা সেন্ড করে দেওয়া হবে। এবং আমাদের একটি স্পেসিফিক গ্রুপ করা আছে, সেখানে তোমাকে অ্যাড করে দেওয়া হবে। এছাড়াও আমি গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, চাইলে সেখান থেকেও তোমরা জয়েন হতে পারো। এবারে কোশ্চেন্সগুলোর উত্তর কি শুধু আমাদের পিডিএফ থেকেই করতে হবে না, তেমন কোনো নয়। তোমরা চাইলে এটা গুগল থেকেও করতে পারো, বা তোমরা যে যা বই কিনেছো সেই বই থেকেও করতে পারো। তবে যদি স্পেসিফিকভাবে না দেওয়া থাকে, ঠিক আছে, তাহলে অবশ্যই কন্ট্যাক্ট করবে, তোমাদের ফ্রি অফ কস্টে পিডিএফগুলো প্রোভাইড করে দেওয়া হবে। আশা করি সমস্ত কিছু বোঝা গিয়েছে। আর একটা কথা বলে রাখি, যদি তোমরা মনে করো যে এই ভিডিওর মাধ্যমে তোমাদের 1%ও হেল্প হচ্ছে, তাহলে অবশ্যই চ্যানেলের সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে আমাদেরও একটু হেল্প করে দিও। এতে কি হয়, হেল্প বলতে কি, আমরা শুধু মোটিভেশন পাই, এছাড়া আর কিছুই না। সো থ্যাংক ইউ আজকের জন্য, আশা করি সমস্ত কিছু বোঝা গিয়েছে।